মা, তুমি কি কাঁদছো? জ্যোতিকা মায়ের ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করল। জ্যোতিকার মা সুন্দরী তখন ঘরে সকলের আড়ালে বসে বসে কাঁদছিল। মেয়ের গলার স্বর কানে যেতে সে চমকে উঠল। তাড়াতাড়ি নিজের আঁচল টেনে নিয়ে চোখ মুছতে মুছতে বলল, না রে মা, ও কিছু নয়। তা হ্যাঁ রে, জামাই বাবাজি কোথায়? উনি বাইরেই আছেন, পালকিওয়ালাদের সঙ্গে দরদাম করছেন। আমি তোমায় বিদায় জানাতেই এলুম। ও আচ্ছা, তা তুই আবার এলি কেন মা? আমি তো তোদের পালকিতে তুলে দিতেই যাচ্ছিলাম। এই কটা টাকা বের করছিলাম তো, ওই জামাই বাবাজির হাতে দেব বলে। জ্যোতিকার মায়ের হাত ধরে বলল, না মা, খবরদার, তুমি আমাদের যাওয়ার সময় সামনে এসো না। হ্যাঁ, সে কি কথা মা? যাব না কেন? আম, না মা, আসলে আমার শাশুড়ি মা নিজেই বলেছেন যাতে যাত্রাপথে আমরা তোমার মুখ না দেখি। আসলে তুমি বিধবা মানুষ কি না, তাই আমার শাশুড়ি মা বলেছেন যাওয়ার সময় তোমার মুখ দেখলে তোমার নজর নাকি আমার সিঁদুরে পড়বে। ও, তা তিনি নিজেও তো বিধবা। মেয়ের সিঁদুরে নজর কি খালি মেয়ের মায়েরই পড়তে পারে? যাক, এসব বলে আর কি লাভ। তা তোরা কি এখনই বেরিয়ে যাবি? হ্যাঁ মা, যেতে তো হবেই। শাশুড়ি মা আগেই বলে দিয়েছেন অষ্টমঙ্গলা হলেই ফিরে আসতে হবে। সুন্দরী মেয়ের কালে হাত রেখে বলল। আবার কবে আসবি মা? জ্যোতিকা মুখ কাঁচুমাচু করে নিচু স্বরে বলল, ননদ বলেছে অন্তত বছরখানেক আর এদিকে আসতে দেবে না। আর শাশুড়ি মা বলেছেন 1 বছরের মধ্যে যদি আমি না পোয়াতি হই তাহলে আমাকে নাকি চিরদিনের জন্য এখানেই পাঠিয়ে দেবেন। তারপর আমার স্বামীর নাকি আবার বিয়ে দিয়ে দেবেন। কি কথা বলছিস তুই? হে, সব কি বলিস? কি সর্বনাশ! কি ভেবে যে তোকে ও বাড়িতে বিয়ে দিলাম। তা হ্যাঁ রে, তোর দেওরটা কেমন? ওরও অনেক দোষ আছে মা, কিন্তু নিজে মুখে সেসব দোষের কথা আমি তোমায় বলতে পারবো না। আর তোর বরটা? না মা, ওনার চরিত্রে কোনো দোষ আমি এখনো দেখিনি। তবে মায়ের কথায় ওঠে বসে, এটুকুই যা জানি। সুন্দরী ভাবুক দৃষ্টিতে ঘরের ছাদের দিকে তাকিয়ে বলল, আমরা গরিব মানুষ মা। ঘরের চৌকাঠে সম্বন্ধটা এসেছিল, তাই আর না করিনি। আর তাছাড়া ওদের তো কোনো চাহিদা ছিল না, তাই এক কথায় ওই ঘরে তোর বিয়ে দিলাম। খোঁজ খবর নেওয়ার মতো আমাদের তো আর সংসারে কেউ ছিল না, তাই আর কিছু জানতেও পারলাম না। জ্যোতিকা একবার মায়ের মুখের দিকে তাকালো, তারপর থমথমে কণ্ঠে বলল, আমি আরও একটা কথা জানতে পেরেছি মা। সুন্দরীর বুকটা ধক করে উঠল। এই কয়েকদিনেই জামাইয়ের আচরণ অনেক কিছুই বুঝেছে সে। অষ্টমঙ্গলা উপলক্ষে বাড়িতে এসেও জামাইয়ের নাকুচু ব্যবহার সুন্দরীর চোখ এড়ায়নি। তার মেয়ের এই কথা শুনে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আর কি জানতে পেরেছিস তুই? ওনার আগে একটা বিয়ে হয়েছিল, সেই বউ মারা যাওয়ার পরেই উনি আমাকে বিয়ে করেছেন। আর এই কথাটা ওরা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে। ওদের ওই বাড়ির কাজের মেয়ে, সে আমায় সব বলেছে। আর ওনার প্রথম বউটা নাকি আত্মহত্যা করেছিল। হ্যাঁ মা, শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়েছিল। সুন্দরী মাথায় হাত দিয়ে বসে পড়ল। কম বয়সের বিধবা ছিল সে, কিন্তু স্বামী যা রেখে গিয়েছিল তার সবটুকু উজাড় করে দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল। কোথাও এক আনার কার্পণ্য করেনি, কিন্তু তার মেয়ের কপালেই যে এরকম কিছু ঘটবে তা সে কল্পনাও করতে পারেনি। কাতর কণ্ঠে সুন্দরী বলল, হায় 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 হায়, এ কি বাড়িতে তোকে বিয়ে দিলাম আমি! ছি 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 ছি, কি ভয়ঙ্কর ভুল করলাম আমি। এমন বাড়িতে তোকে আমি নিশ্চিন্তে কি করে থাকি বল দেখি? কিন্তু ছাড়তে তো হবেই মা, আমার যে এখন বিয়ে হয়ে গেছে। ঠিক সেই সময় বাইরে থেকে ভেসে এলো সজলের কণ্ঠ। ও গিন্নি, এবার বাইরে এসো, এই বেলায় রওনা দিতে হবে। মা, উনি ডাকছেন, আমাকে এখনই বেরোতে হবে। সুন্দরী তাড়াতাড়ি উঠে দাঁড়ালো।
দাঁড়া, তোকে একটা জিনিস দেওয়ার আছে। এতদিন ওটা আমার কাছেই ছিল, কোনোদিন আমি নিজে সেটার প্রয়োজন অনুভব করিনি, কিন্তু আজ ওটা আমার থেকেও তোর বেশি প্রয়োজন। সুন্দরী সঙ্গে সঙ্গে সিন্ধুকের ভেতর থেকে মাঝারি আকারের একটি কাঁচের শিশি বের করে জ্যোতিকার হাতে দিল। শিশিটা হাতে নিয়ে জ্যোতিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কিসের শিশিমা? সুন্দরী কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো সজল। চোখে মুখে রাগ এবং ক্রুদ্ধ স্বরে সে বলল, গিন্নি, তোমার না মা বারণ করেছিলেন ফেরার আগে তোমার বিধবা মায়ের মুখ দেখবে না? তা সত্ত্বেও তুমি এখানে এসেছো। তুমি কি চাও যে আমিও তোমার বাপের মতো মরে যাই? এ এ আপনি কি কথা বলছেন? আমি তো শুধু মাকে দেখতে এসেছিলাম। হয়তো অনেক দিন আর দেখতে পাবো না, তাই একটু। ঠিক আছে, ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। এই যে শিশিটা তোকে দিলাম, এটা তোর বাবা আমায় দিয়ে গিয়েছিলেন। তোর বাবা অনেক বড় তান্ত্রিক ছিলেন মা। এই কথা শুনে জ্যোতিকা আকাশ থেকে পড়ল। এই বিষয়ে সে কিছুই জানতো না। তার যখন 4 বছর বয়স তখন তার বাবা মা মারা যায়। তার বাবার মুখটুকু আজ তার কাছে খুব আবছা হয়ে গেছে। সে মাকে বলল, বাবা তান্ত্রিক ছিলেন? কিন্তু সে কথা তো তুমি আমাকে আগে বলনি। এমনকি গ্রামের কেউ বলেনি কোনোদিনও। গ্রামের কেউ এ কথা জানতো না মা, কেবল আমি জানতাম। উনি সকলের চোখের আড়ালে কঠিন সাধনা করতেন। অনেক বড় মাপের তান্ত্রিক ছিলেন তিনি। মৃত্যুশয্যায় শুয়ে তিনি এই শিশিটা আমার হাতে দিয়ে বলেছিলেন যে এটা আমাদের রক্ষা কবচ। এই শিশি কোনো সাধারণ শিশি নয়, এতে আছে অন্ধার মুখী। অন্ধার মুখী? সেটা কি? এমন সময় বাইরে থেকে সজলের রূঢ় গলা ভেসে এলো, গিন্নি, এবার তুমি না এলে আমি একাই চলে যাব। তারপর নিজের মায়ের আঁচল ধরে পড়ে থেকো। জ্যোতিকা আর দাঁড়াতে পারল না, ব্যস্ত হয়ে বলল, মা, এখন আমাকে যেতেই হবে। আর আমি এই শিশিটা খুব সাবধানেই রাখব। তুমি বাকি কথাগুলো আমাকে চিঠি লিখে জানিও। আমি ওই বাড়ির কাজের মেয়েটিকে এক ফাঁকে তোমার কাছে পাঠাবো। তুমি চুপি চুপি ওর হাতে চিঠিটা পাঠিয়ে দিও, কেমন? আর কোনো চিন্তা করো না, ও ভীষণ ভালো মেয়ে, ও কাউকে কিচ্ছু জানাবে না। জ্যোতিকা দ্রুত শিশিটা নিজের কাপড়ের বোঁচকার ভিতরে লুকিয়ে তারপর বেরিয়ে পড়ল। সুন্দরী আর বাইরে গেল না। একটু পরেই সে শুনতে পেল পালকি বাহকদের পালকি কাঁধে তুলে রওনা দিল। সুন্দরী কাছে নষ্ট করার মতো সময় নেই। শিশির কথা আর অন্ধকার মুখীর রহস্যের কথা যত তাড়াতাড়ি সম্ভব জ্যোতিকাকে জানাতে হবে। মেয়ে কখন তার শ্বশুরবাড়ি থেকে কাজের মেয়েটিকে পাঠাবে সে কথা তো সুন্দরী জানে না। সুযোগ এলেই যেন চিঠিটা পাঠানো যায় সেই ভেবে আগে থেকেই সব লিখে রাখা দরকার। আলমারি থেকে কাগজ আর কলম বের করে মেয়ের জন্য যা যা জানা জরুরি সব লিখতে শুরু করল। জ্যোতিকার শ্বশুর বাড়ি পূর্ব মেদিনীপুরের রাধাবাটি গ্রামে। একটি ছোট্ট গ্রাম। দিন যায় রাত যায়, কিন্তু জ্যোতিকার শ্বশুর বাড়ি থেকে কোনো খবর আসে না। এভাবেই প্রায় 1 মাস কেটে গেল। একদিন সে স্থির করল আর নয়, এবার সে নিজেই তার মেয়ের কাছে যাবে। ঠিক সেদিন দুপুরে তার উঠোনে এসে দাঁড়ালো একটি কম বয়সী মেয়ে। নিচু স্বরে সে বলল, আমার নাম বেনি। আমি তোমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছি গো। সুন্দরী তাড়াতাড়ি এগিয়ে এসে পড়ল, আমার মেয়ে তোমায় পাঠিয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই ও চিঠিটা তোমায় দিচ্ছি। তুমি এই দাওয়ায় ততক্ষণ বসে একটু জিরিয়ে নাও দেখি। কিন্তু বেনি মাথা নিচু করে বলল, না গো মা, তোমার মেয়ে আমাকে পাঠায়নি গো। ওই বাড়ির লোকেরাই আমাকে এখানে পাঠিয়েছে। ও বাড়ির লোকেরা? এবার বেনি আর নিজেকে ধরে রাখতে পারল না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বৌদিমণি আর নেই গো মা, বৌদিমণি আর নেই। ও মরে গেছে, ও মরে গেছে গো মা। কথাটা শুনে সুন্দরী নিজেকে সামলাতে না পেরে ধপ করে দাওয়াতে বসে পড়ল। বেনি বলে চলল,
কাল রাতে গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিয়েছিল বৌদিমণি। সকালে সবাই জানতে পেরেছে। গ্রামের পথের ধারে মেয়েটাকে শুইয়ে রেখেছে, ঘরেও তোলেনি কেউ ওই পাষণ্ডরা। মা হয়ে কোন নরকে মেয়েটাকে পাঠিয়েছিলে গো তুমি? আমার মেয়েটা মরল কেন বেনি? বেনি তখন যা বলল অনেকটা এরকম। জ্যোতিকার শ্বশুর বাড়িতে তার উপর দিনের পর দিন ভয়ঙ্কর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গাধার মতো খাটানো হতো তাকে। কাজে সামান্য ভুল হলেই ননদ চেলা কাঠ দিয়ে মারত তাকে। শাশুড়ি একদিন রাগের মাথায় গরম জলে তার হাত ডুবিয়ে দিয়েছিল। স্বামী সজল মায়ের কথাতে ওঠা বসা করে। স্ত্রীর যন্ত্রণায় কোনো দামই তার কাছে ছিল না। আর দেওরের ভয় ছিল আরও ভয়াবহ। নিজের প্রাণ আর ইজ্জত বাঁচাতে জ্যোতিকা সবসময় দেওরের থেকে এমনভাবে পালাতো যেন দেওয়ালে ওঠা আরশোলায় টিকটিকির হাত থেকে পালাচ্ছে। এই অসহ্য যন্ত্রণা আর অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কাল রাতে সে নিজের জীবন শেষ করে দেয়, ঠিক যেমনটা করেছিল সজলের প্রথম স্ত্রী। এখন শ্বশুরবাড়ির লোকেরা জ্যোতিকার মুখে আগুন দিতেও রাজি নয়। তাকে ডাইনি বলে দাগিয়ে দিয়েছে। বাড়ির উঠোনে পর্যন্ত তার মৃতদেহ তোলা হয়নি। গ্রামের পথের ধারে শুইয়ে রেখে তার মাকে ডাকা হয়েছে, যেন সে নিজে এসে মেয়ের লাশের দায়িত্ব নেয়। সুন্দরী পৌঁছালো রাধাবাটি গ্রামে, জ্যোতিকার শ্বশুর বাড়িতে। যেখানে পৌঁছে সুন্দরী দেখল না, বেনি একটুও বাড়িয়ে বলেনি। সত্যি জ্যোতিকার নিথর দেহটা বাড়ির চৌকাঠের বাইরে ফেলে রাখা হয়েছে। একটা বাড়তি চাদরও পর্যন্ত তার গায়ে দেওয়া হয়নি। গ্রামের লোকেরা মৃতদেহটাকে ঘিরে কথাবার্তা বলছে। সুন্দরী এগিয়ে গেল মেয়ের মৃতদেহের দিকে। মা হয়ে নিজের মেয়েকে এইভাবে পড়ে থাকতে দেখেও সুন্দরী ভেঙে পড়ল না। সে নিজেকে সামনে নিয়ে মেয়ের পাশে এসে বসল। জ্যোতিকা বরাবরই ছিল স্থূলকায়, কিন্তু এখন তার শরীর একদম শুকিয়ে গেছে, যে মনে হয় হাড়ের গায়ে শুধু চামড়া চড়ানো রয়েছে। গায়ের রং পোড়া কাঠের মতো কালচে হয়ে গিয়েছে। চোখ দুটো কালো গহ্বরের কোথায় যেন হারিয়ে গেছে। শরীরের নানান জায়গায় স্পষ্ট মারধরের দাগও। গলায় দড়ির একটা গভীর একটা ক্ষত চিহ্ন রয়েছে, যা সম্ভবত গলায় কলসি বেঁধে আত্মহত্যা করার সময় হয়। সুন্দরী চোখের সামনে জলে ঝাপসা হয়ে গেল। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো সজল। সে নির্বিকার গলায় বলল, আপনি ওকে নিয়ে যান, অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছে। মা খুব রাগ করছেন। আমরা কেউ কাজকর্মে যেতে পারিনি। বাড়ির সামনে মরা পড়ে থাকলে কি তাকে ডিঙিয়ে যাওয়া যায়? এই একবেলার লোকসানের হিসেব কি আপনার মেয়ে এসে পুষিয়ে দেবে নাকি? যান যান যান, এখনই ওকে নিয়ে বিদায় হন। এইবার সজলের বোন লতিকা এগিয়ে এসে মুখ বাঁকিয়ে বলল, এমনই আপনার মেয়ে এসে থেকে আমাদের বাড়িটাকে একেবারে নরক করে দিয়েছিল। এখন মরেও এখানে পড়ে আছে, আমাদের দিকে নজর দিয়েই যাচ্ছে। জানতো এবারে ওই মুখপুরীকে নিয়ে দূর হন। সুন্দরী ধীরে ধীরে মুখ তুলে তাদের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করল, আর আমার মেয়ের জিনিসপত্রগুলো? কোন জিনিসপত্র? সুন্দরীর কথা শেষ করতে না দিয়েই বলে উঠল সজলের মা মায়াদেবী। দরজার কাছে এসে সে দাঁড়িয়ে বলল, তোমার মেয়েকে শাড়ি জামার বোঝ কাচারা আর কি দিয়ে পাঠিয়েছিলে তুমি, যে এখন বসে বসে হিসেব করছো? না মানে ওর গয়নাগুলো। গয়না? হ্যাঁ রে সজল, ও কোন গয়নার কথা বলছে রে? সবই তো সোনার জল চড়ানো গয়না ছিল, একটাও আসল নয়। সেসব কবে তোমার মেয়ে নিজেই ফেলে দিয়েছে। ওর আর কিছু এখানে নেই, ওই বোঝকাটুকুই আছে। লতিকা, যা ওই মেয়ের বোঝকাটা নিয়ে আয়। লতিকার মুখ বেঁকিয়ে চলে গেল। সুন্দরী জানত গয়না তার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরাই সরিয়েছে, কিন্তু এই বিষয়ে সে আর কিছুই বলল না। মেয়ে যখন নেই, ওই গয়না নিয়ে এখন সে কি আর করবে? তার আসল উদ্দেশ্য ছিল ওই মেয়ের সেই বোঝ কাটা। সরাসরি যেটা চাইলে যদি তারা সেটাও না দেয়, তাই তার আগে গয়নাটা চেয়েছিল সে। কিছুক্ষণের মধ্যেই লতিকা বোঝকা এনে উঠোনের এক পাশে রেখে দিল। সুন্দরী এগিয়ে এসে বোঝকার সামনে উবু হয়ে বসে সেটাকে খুলল।
মায়াদেবী কটাক্ষ করে বলল, দেখো কাণ্ড, এই মহারানীর এদিক নেই আর তার আবার ওদিক আছে। 4টে ছাপা শাড়ি দিয়ে সেটিও মিলিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর কিন্তু শাড়ি মেলাচ্ছিল না। তার চোখ আটকে গেল বোচকার ভেতরে রাখা সেই কাচের শিশিটার দিকে। সে শিশিটা হাতে তুলে নিল। বোচকা কাঁধে তুলে নিয়ে বাড়ির বাইরে যেতে যেতে ইচ্ছে করি সুন্দরী সে শিশিটা হাত থেকে ফেলে দিল। ঝনঝন শব্দে কাচের শিশিটা ভেঙে গেল। ভেতর থেকে গড়িয়ে পড়ল নীলচে জল। মায়াদেবী চিৎকার করে উঠল, হায় হায়, উঠোনটা নোংরা করে দিলে গা। মাও দেখি মেয়ের মতনই অলক্ষণে। মাফ করবেন, আমি এখনই আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। যাও বাপু, ওই ডাইনি শরীর নিয়ে দূর হও। অবেনি, উঠোনটা পরিষ্কার কর দে, চারিদিকে কাজ ছড়িয়ে আছে। সুন্দরী বাড়ি থেকে বেরিয়ে এলো। নিজে গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে মেয়ের দেহ নিয়ে শ্মশানের পথে রওনা দিল। যেতে যেতে কেবল একটাবার সে পিছনে ফিরে তাকালো জ্যোতিকার শ্বশুর বাড়ির দিকে। তারপর মনে মনে বলল, এবার শুরু হবে আসল খেলা। অনেক যন্ত্রণা দিয়েছিস তোরা আমার মেয়েকে, কেউ বাঁচবি না তোরা। অন্ধার প্রকোপ থেকে তোরা কেউ বাঁচবি না। কিরে বিমল, গয়নাগাটিগুলো ঠিক মতো নিয়েছিস তো? জিজ্ঞেস করলো মায়াদেবী। বিমল সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। বৌদি কিন্তু ভালো ভালো গয়নাই এনেছিল, বলো, ভালো দাম পাবো। সে তো বটেই। আজ আবার বৌদির মা সেগুলো হাতিয়ে নিতে চাইছিল। ভাগ্যিস মা সময় মতো বাহানা বানিয়ে সব সামলে নিল। ভাই, এত রাতে গয়নাটা নিয়ে বেরোনোটা কি ঠিক হচ্ছে? আরে দাদা, অত ভাবলে চলবে না। আরে আজ রাতে না গেলে কাল যদি আবার তোমার বউয়ের মা এসে ঝামেলা করে বসে। তাছাড়া আমার বন্ধু মোহনকে আগে থেকেই সব বলে রেখেছি। আজ রাতে কৃষ্ণবাটিতে গিয়ে ওর বাড়িতেই থাকবো। কাল সকালে ওর সঙ্গেই শহরে গিয়ে সব গয়না বেচে টাকা নিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। এত রাতে তোকে একা যেতে হবে বন্ধুর বাড়ি পর্যন্ত, এটা ভেবেই আমার চিন্তা হচ্ছে। আমাকেও যে মা বেরোতে দিতে চাইছে না, নাহলে আমিও তোর সঙ্গে যেতাম। আরে একা কোথায়, গরুর গাড়ির চালক তো থাকছেই আমার সঙ্গে। তাছাড়া তোমার এখন বেরোনো উচিত নয়। এইসবে বৌদি মরেছে, শ্রাদ্ধ শান্তি মিটলে তারপরে বেরিও। ছোটদা, গরুর গাড়ি এসে গেছে। বিমল তাড়াতাড়ি ব্যাগ কাঁধে তুলে গরুর গাড়িতে উঠে বসল। গরুর গাড়ি চলতে শুরু করলো। চাকার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো রাতের অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারের ভেতরে এমন কিছু ছিল যা কারো চোখে পড়ল না। গরুর গাড়ির ঠিক পেছন পেছন নীলচে ধোয়ার মতো অস্পষ্ট একটা ছায়া নিঃশব্দে ধামা করে চলল বিমলকে, যা কেউ টের পেল না। সকাল থেকে চৈত্র মাসের চেনা শুষ্কতা চারিদিক ছড়িয়েছিল। বৃষ্টির কোনো লক্ষণই ছিল না। অথচ বিমলের গরুর গাড়ি যখন মাঝপথে পৌঁছালো, ঠিক তখনই আবহাওয়া বদলে গেল। রাতাবাটি থেকে কৃষ্ণবাটি গ্রামের মাঝখানে বিশাল ফাঁকা মাঠে গরুর গাড়ি এসে পৌঁছাতেই আকাশ ফুরিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এমন বৃষ্টি যে সামনে কিছু দেখা পর্যন্ত যাচ্ছে না। বিশাল মাঠ জুড়ে শুধু বৃষ্টি আর বজ্রের গর্জনের মধ্যে এগুলো যেন কঠিন হয়ে গেল। তেমনি আবার এই ফাঁকা প্রান্তরে দাঁড়িয়ে থাকাটাও বিপজ্জনক। গাড়ির চালক কোনো মতে দুটো গরুকে সামনে এগিয়ে চলার চেষ্টা করছিল। ঠিক তখনই এক ঝলক বজ্রপাতের আলোয় বিমলের চোখে এসে পড়ল। কাছেই একটা বট গাছের তলায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। সর্বাঙ্গে চাদর মোড়ে সে এক প্রকার কুঁকড়ে রয়েছে। বিমল চালককে থামতে বলল, তারপর সামনে ঝুঁকে জোরে চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আর কোন আক্কেলে গাছের তলা দাঁড়িয়ে আছেন? আমি পথ হারিয়েছি বাবু। পাশের গ্রামটা কত দূরে বলতে পারবেন? আমি পাশের গ্রামেই যাচ্ছি, আপনি চাইলে গাড়িতে উঠে আসতে পারেন। আমি উঠলে আপনার কোনো অসুবিধা হবে না তো? বিমল মনে মনে হেসে উঠল। তার সঙ্গে গরুর গাড়িতে একজন যুবতী বসলে তার আপত্তি থাকার কথা নয়।
তবু সংযত স্বরে বলল, আমি পুরুষ মানুষ হয়ে আপনাকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। আসুন আসুন, তাড়াতাড়ি উঠুন। মহিলাটি নিজের মুখ ভিজে চাদরে ঢেকে গেছে। নূপুরে মৃদু ঝনঝন শব্দ তুলে গাড়িতে চড়ে বসল সে। ঠিক সেই সময় গরুগুলো আরো বেশি ছটফট করতে শুরু করলো। বিমল বিরক্ত হয়ে বলল, এই, তোর গরুগুলো এমন অস্থির মতি কেন? ভালো করে সামলা ওগুলোকে। তারপর সে মহিলার দিকে হাত বাড়িয়ে বলল, নিন, হাতটা ধরে উঠে আসুন। মহিলাটি মৃদু হেসে তার হাতে নিজের হাতটা রাখল। সেই স্পর্শে বিমলের শরীরের ভেতরে যেন বিদ্যুৎ বয়ে গেল। মহিলাটির হাত বরফের মতো শীতল। সে উঠে এসে বিমলের পাশে বসল। গাড়ি আবারও চলতে শুরু করল। বিমল মহিলাটিকে জবুথুবু হয়ে বসে থাকতে দেখে বলল, ভয় পাবেন না, আমি ভদ্রবাড়ির পুরুষ মানুষ। না না, ভয় পাওয়ার কি আছে? আপনি কতটা ভদ্রলোক তা তো আমার খুব ভালো করেই জানা। কি করে জানলেন? আপনি কি আমাকে চেনেন? মানুষকে দেখলে তো অনেক কিছুই বলা যায়, বোঝাও যায়। তার জন্য তো আলাদা করে চেনার দরকার পড়ে না, তাই না? বিমলের কথার ফাঁকে ফাঁকে মহিলাটির দিকে তাকিয়ে লক্ষ্য করল। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে সেই মহিলা নীলচে চোখ দুটো জ্বলে উঠছে। বিমল জিজ্ঞেস করল, আপনার নাম কি? আমার নাম অন্ধার। অন্ধার? এ আবার কেমন নাম? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? আমার কেউ নেই, শুধু একজন মালিক আছে। এই কথায় বিমলের চোখে লোলুপ ঝিলিক খেলে গেল। কেউ নেই মানে মহিলাটি একা, আর নিশ্চয়ই কারোর বাড়িতে কাজ করে। সে যেন একটা লোভনীয় সুযোগের গন্ধ পেল। জিজ্ঞেস করল, তোমার মালিকের বাড়ি কোথায়? পাশের গ্রামেই? না, পঞ্চকুড়া গ্রাম। গ্রামের নামটা শুনে বিমল চমকে উঠল, তবু মুখে কিছু প্রকাশ না করে বলল, ও তাই, আসলে ওই গ্রামে আমার কখনো যাওয়া হয়নি। সে কি? কিন্তু মাসখানেক আগেই তো আপনি ওই গ্রামে গিয়েছিলেন নিজের দাদার বিয়েতে। জ্যোতিকা তো ওই গ্রামেরই মেয়ে। বিমল থমকে গেল। এই মহিলা এত সব জানলো কি করে? গলা শক্ত করে বিমল বলল, এই মেয়ে, তুমি আমার ব্যাপারে এত জানলে কি করে? মেয়েটি খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বজ্রপাত হলো। চারিদিকে এক ঝলক আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। বিমল টের পেল গরুর গাড়ি থেমে গেছে। বিরক্ত হয়ে সে চালকের দিকে তাকিয়ে বলল, কি হলো রে ঘাটের মরা, থামলি কেন? চালক আর তার গরু দুটো পাথরের মতো স্থির হয়ে গেছে। বিমল আবারও বলল, আরে এই ভুলুয়া, কি হয়েছে? আরে তাড়াতাড়ি চালা, রাতের মধ্যে পৌঁছাতে হবে তো। পোটলা ভর্তি গয়নাগুলোর জন্য খুব চিন্তা হচ্ছে বুঝি? ভয় নেই, এই পথে চোর ডাকাত নেই। জ্যোতিকার গয়না ঠিক সময় ঠিক জায়গাতেই পৌঁছে যাবে। এবার বিমল তেড়ে ফুরে উঠল। এই মেয়ে, তুই কে রে? মুখ থেকে কাপড় সরা। বলেই সে ঝাঁপিয়ে পড়ে মহিলার মুখের কাপড় টানতে গেল। মুহূর্তের মধ্যেই সে বিমলের হাত শক্ত করে চেপে ধরল। সেই স্পর্শে হাড় পর্যন্ত কেঁপে উঠল বিমলের। খ্যানখ্যানে বিভৎস গলায় মহিলাটি বলল, এত তাড়া কিসের তোর? চিন্তা করিস না, আজ তোকে তোর উপযুক্ত জায়গায় আমি নিজেই পৌঁছে দেব। অট্ট হাসিতে ফেটে পড়ল মহিলা। ঠিক তখনই চালকের দিক থেকে ভেসে এলো একটা বিকট গোঙানির শব্দ। বিমল দেখল গাড়ির চালকের মাথাটা আধকাটা ছাগলের মতো ডান দিকের বাঁ দিকে ক্রমাগত দ্রুত দুলতে শুরু করেছে। আর তার মুখ থেকে বেরোচ্ছে অসহ্য গোঙানির শব্দ। বিমলের হাত পা ঠান্ডা হয়ে গেল। গলা থেকে বেরিয়ে এলো প্রবল আর্তনাদ। এমন সময় অদৃশ্য এক শক্তি চালকের মাথা ঘুরিয়ে দিল পিঠের দিকে। মরমর করে হাড় ভাঙার শব্দ হলো। লাল চোখে চালকের স্থির দৃষ্টি নিবদ্ধ বিমলের দিকে। তার মুখ থেকে বেরিয়ে আসছে ঘন কালচে রক্ত। পরক্ষণে তার মাথাটা ঘাড় থেকে আলাদা হয়ে গড়িয়ে পড়ল বিমলের পায়ের কাছে।
বিমল তৎক্ষণাৎ লাফ দিয়ে গাড়ি থেকে নামলো আর প্রাণপণে ছুটতে লাগলো। একবারও পিছনে তাকালো না। দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল পাশের অগভীর জঙ্গলে। গাছগাছালি সরিয়ে সে ছুটে চলল। বুকে হাঁপুড়ের মতো ওঠানামা করছে। এমন সময় ঠিক তার সামনে একটা বিশাল গাছের উপর থেকে সরসর করে নেমে এলো একটা অদ্ভুত প্রাণী। বিদ্যুতের আলোয় বিমল দেখল নীল রঙের সেই ভয়াবহ অবয়ব গাছ থেকে নামছে। বিমল ভীষণ জোরে চিৎকার করে উঠল। প্রাণীটিও তৎক্ষণাৎ বিকটভাবে হেসে ঝাঁপিয়ে পড়ল বিমলের উপরে। নিজের শক্ত হাতের সাহায্যে সে বিমলের গলাটা টিপে ধরল। বিমলের চোখ দুটো মুহূর্তের মধ্যে ঠিকরে বেরিয়ে এলো। জিভটা লম্বা হয়ে ঠোঁটের একপাশে গড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে সে নিজের শেষ মরণ গোঙানিতে গোঙাতে লাগলো। রাতের অন্ধকারে ঝড় আর বৃষ্টির শব্দের মাঝে ধীরে ধীরে মিলিয়ে গেল বিমলের কাতরানোর শব্দ। দাওয়ায় বসে উনুনে আগুন ধরাতে ধরাতে লতিকা অশান্ত আকাশের দিকে তাকিয়ে বলল, এ হঠাৎ করে কি বৃষ্টি শুরু হলো বলো তো মা? মায়াদেবী একবার উঠোনের দিকে চোখ বুলিয়ে নিয়ে শান্ত গলায় বলল, সেই তো দেখছি। তবে তো ছোটদা এতক্ষণে নিশ্চয়ই মোহনের বাড়ি পৌঁছে গেছে। ও, সে তো অনেক আগেই পৌঁছে গেছে। কাল দেখবে গয়নাগুলো বেচে পোতলা ভরা টাকা নিয়েই ফিরে আসবে। তাই যেন হয়। হ্যাঁ রে লতিকা, তা রান্নাটা এবার চাপিয়ে দে, রাত হচ্ছে তো। এই তো মা, সবে উনুন জ্বালালাম। এবার ছাদের ঘর থেকে নিরামিষ বাসনগুলো নামিয়ে আনি, তারপর রান্না শুরু করব। এই বৃষ্টির মধ্যে তুই ছাদে যাবি? আগেই নামিয়ে আনতে পারতিস। হঠাৎ বৃষ্টি নামবে তা তো আর জানতাম না। তুমি উনুনটা দেখো, আমি মাথায় গামছা দিয়ে ঝট করে বাসনগুলো নামিয়ে আনছি। এই বলে লতিকা তাড়াতাড়ি উঠে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। বাইরে বৃষ্টি তখন আরো জোরে নেমেছে। টিনের চালে টুপটাপ টুংটাং করে শব্দ হচ্ছে। ছাদের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল লতিকা। সঙ্গে মোমবাতি এনেছে ঠিকই, কিন্তু তাড়াহুড়োয় দেশলাইটাই আনতে ভুলে গেছে। ফলে ঘন অন্ধকারে হাতড়াতে হাতড়াতে এগোতে হচ্ছে তাকে। লতিকা জানত নিরামিষের বাসনগুলো খুব দূরে রাখা নেই। অন্ধকার হলেও হাতের কাছে সেগুলো পাওয়ার কথা। তবু হাতড়ে হাতড়ে কিছুই পাচ্ছে না। শেষে বিরক্ত হয়ে সে মোমবাতিগুলো টেবিলের একপাশে রেখে দু হাত বাড়িয়ে বাসন খুঁজতে লাগলো। ঠিক তখনই তার কানের খুব কাছে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। লতিকা চমকে ঘুরে দাঁড়ালো, কিন্তু চারিদিকে কেবল ঘন কালো অন্ধকার। বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো একটা অজানা কারণে। লতিকা নিজেকে বোঝাতে চাইল হয়তো সে ভুল শুনেছে। এমন সময় মোমবাতিগুলো নিজে থেকে জ্বলে উঠল। নরম হলুদ আলোয় ঘরটা খানিকটা আলোকিত হয়ে গেল। লতিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। গা ছমছম করে উঠল তার। দেশলাই ছাড়াই মোমবাতি জ্বলল কিভাবে? এরপর সে শুনতে পেল স্পষ্ট একটা পায়ের শব্দ। ভারী ধীর পদক্ষেপে কেউ ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। লতিকার বুক ধরফর করে উঠল। সে ভীত চোখে দরজার দিকে তাকিয়ে রইল। পায়ের শব্দটা ক্রমশ কাছে আসছে, আর এক মুহূর্ত পরেই দরজার সামনে এসে দাঁড়ালো একটা অবয়ব। এ যে তার ছোটদা, অর্থাৎ বিমল তার সামনে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। বৃষ্টি ভেজা রাতে জ্বলন্ত মোমবাতির ম্লান হলুদ আলোতে বিমলকে দেখে লতিকার মাথা ঘুরে গেল। এত রাতে বিমল হঠাৎ এখানে এলো কিভাবে? কাঁপা কাঁপা গলায় সে বলল, ছোটদা, তুমি ফিরে এলে যে? বিমল ধীরে ধীরে মাথা তুলল। আলোয় লতিকা স্পষ্ট দেখল বিমলের চোখের মনির রং সম্পূর্ণ নীল। শরীরটাও যেন নীলচে ঠেকল তার। মুখে লেগে আছে এক অমানবিক পৈশাচিক ছাপ। লতিকাকে দেখে বিভৎস এক নারী কণ্ঠে বিমল বলল, ফিরে যে আসতেই হতো, তোদেরকে নিয়ে যেতে হবে না। বিমলকে তো শেষ করেই ফেলেছি, এবারে একে একে তোদের সবাইকে শেষ করব। লতিকা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না।
সে দেওয়ালের গায়ে টিকটিকির মতো সিটে দাঁড়িয়ে আছে। বিমল ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, আমার ছোট্ট বোনটার ভয় করছে বুঝি? ওরে কি ভীতু! মা, বড়দা! বিমল আবারও হেসে উঠল। কেউ আসবে না, কেউ আসবে না। বিমল তীরের বেগে ঝাঁপিয়ে পড়ল লতিকার উপরে। এক ঝটকায় লতিকার গলা চেপে ধরে তাকে দেওয়ালে তুলে ধরল সে। লতিকা ছটফট করতে লাগলো, কিন্তু সে লোহার মতো শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। পরক্ষণে বিমল বীভৎস হাসিতে ফেটে পড়ল, তাকে এক দেওয়ালের থেকে অন্য দেওয়ালে ছুঁড়ে মারল। দেওয়ালের সপাটে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে লতিকার মাথা ফেটে গেল। গল গল করে রক্ত বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সেই নিথর দেহ পড়ে রইল মেঝেতে। লতিকার চোখ খোলা, ছাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে সে। আর বাইরে বৃষ্টি অবিরাম পড়েই চলেছে। বিমল ধীরে ধীরে জ্বলন্ত মোমবাতিটার দিকে তার নীলচে দৃষ্টি স্থির করল। সে দৃষ্টির ভার সহ্য করতে না পেরেই যেন মুহূর্তের মধ্যেই মোমবাতির শিখাটা কেঁপে উঠে নিভে গেল। সঙ্গে সঙ্গে ঘরটা ডুবে গেল ঘন নিস্তব্ধ কালো অন্ধকারে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুন্দরী নিজের ঘরে অন্ধকার করে বসে আছে। মেয়ের শাড়িটা বুকে চেপে ধরে একা নাগারে সে কেঁদেই চলেছে। অনবরত বৃষ্টির শব্দ যেন তার বুকের ভেতরের হাহাকারটাকে আরো তীব্রভাবে বাড়িয়ে তুলছে। হঠাৎ এই সময় তার বাড়ির সদর দরজায় কেউ হুড়কো ধরে জোরে জোরে নাড়াতে লাগলো। সুন্দরী ধীরে ধীরে উঠে বৃষ্টির মধ্যেই উঠোন পেরিয়ে গিয়ে সদর দরজাটা খুলে দিল। কিন্তু বাইরে কেউ নেই, চারিদিক ফাঁকা। অথচ সে স্পষ্ট শুনেছে কেউ যেন একটা দরজায় ধাক্কা দিচ্ছিল। দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল চৌকাঠের দিকে। সামনে লাল শালুতে মোড়া একটা পোটলা রাখা আছে। কাপা হাতে সেটা তুলে নিতেই সুন্দরীর বুকের ভেতরটা হু হু করে উঠল। এই যে তার মেয়ের গয়না। কান্নায় ভেঙে পড়ল সুন্দরী। তারপর গলা শক্ত করে বলল, কাজ শুরু হয়ে গেছে। ওরা ওদের পাপের শাস্তি আজই পাবে। আজ রাতেই ওই বাড়িতে মৃত্যু মিছিল শুরু হবে। অন্ধারমুখীর প্রকোপ থেকে ওরা কেউ বাঁচবে না, কেউ না। উনুনের পাশে বসে আছে মায়াদেবী। বাইরে বৃষ্টি তখনও থামেনি। এমন সময় ছাদ থেকে নামল লতিকা। তার কাপড় চোপড় ভেজা, চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। মায়াদেবী এক ঝলক মেয়ের দিকে তাকিয়ে বলল, পুরো ভিজে নামলি দেখছি, এই ভয়টাই তো পাচ্ছিলাম। লতিকা কোনো উত্তর দিল না। মাথা নিচু করে ধীরে ধীরে এসে উনুনের পাশে বসল। মায়াদেবী একটু বিরক্ত হয়ে বলল, এখানে বসে বললি কেন? যা, আগে ভেজা জামা কাপড়টা বদলে আয়। তবু কোনো সাড়া নেই। লতিকা নির্বিকার ভাবে উনুনে কড়াই চাপিয়ে দিল। মায়াদেবী উঠে দাঁড়াতে দাঁড়াতে গজগজ করে বলল, এই মেয়েটার মতি গতি বুঝি না, কখনো মুখে মুখে কথা, আবার কখনো একেবারে পাতর। দাঁড়া, আমি তোর জন্য শুকনো কাপড় নিয়ে আসছি। মায়াদেবী নিজের ঘরে ঢুকে কাপড় চোপড় তুলছে। এমন সময় বাইরে থেকে কড়াই খুন্তি নাড়ানোর শব্দ পেল। মায়াদেবী বিরক্ত হয়ে নিজের মনেই বলল, বললাম আগে জামাটা বদলে নে, তা নয়, ও আগে রান্নাটা শুরু করে দিল। এমন সময় হঠাৎ তার নাকে এসে লাগলো একটা অদ্ভুত আষ্টে গন্ধ। মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। এই সময় আষ্টে গন্ধ? এই বাড়িতে আজই তো একজনের মৃত্যু হয়েছে। ভয়ে মাথায় হাত দিয়ে সে দৌড়ে দাওয়ায় গেল। আর যা দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল। লতিকা কড়াইতে রক্ত মাখা মাংস রাখছে। ওরে মুখ পুরি, তুই এ কি করছিস? এখন বাড়িতে আশ রাখছিস কেন? লতিকা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ঠোঁটে অদ্ভুত একটা হাসি খেলে গেল তার। ফিসফিস অদ্ভুত কণ্ঠে সে বলল, আমার আমার মাংস খেতে ইচ্ছা করছে। তোর কি কাণ্ডজ্ঞান নেই? এই সময় তুই আঁশ খাবি বলছিস? যতই হোক,
জ্যোতিকা আমাদের বাড়ির বউ ছিল। আর তাছাড়া তুই মাংস পেলি বা কোথা থেকে? বাড়িতে তো মাংস ছিল না। লতিকা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তারপর নীল চোখে মায়ের দিকে তাকিয়ে নিজের বাঁকা হাতটা তুলে ধরল। মায়াদেবীর বুক ফেটে চিৎকার বেরিয়ে এলো। লতিকার হাতটা জায়গায় জায়গায় খুব লাগলো। সেখান থেকে কাঁচা মাংস ঝরছে, রক্ত ঝরে পড়ছে। লতিকা শান্ত গলায় বলল, এখান থেকেই তো মাংস নিচ্ছি গো। এই যে এই যে এই যে দেখো। এই কথা বলেই সে নিজের হাতের মাংস দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে দিল আর সেটা কড়াইয়ের মধ্যে ছুঁড়ে ফেলল। এই দৃশ্যের আঘাত সহ্য করতে না পেরে মায়াদেবী প্রাণপণে দোতলার সিঁড়ি দিয়ে ছুটল। কিন্তু সিঁড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ালো সে। সেখানে দাঁড়িয়ে রয়েছে লতিকা। ভয়ে পিছনে ফিরতেই সে দেখল উনুনের পাশে বসে আছে আরেকটা লতিকা, নির্বিকারভাবে যে রান্না করছে। মায়াদেবীর মাথার ভিতরে সবকিছু গুলিয়ে গেল। কিছু বোঝার আগেই সামনে দাঁড়ানো অবয়বটা তার ঘাড়ে হাত রেখে বিকট হাসিতে ফেটে পড়ল। এবারে তোর পালা। তোর পালা, তোর পালা। এক ঝটকায় মায়াদেবীর ঘাটটা মোটকে দিয়ে উঠোনে আঁচড়ে ফেলে দিল তাকে। তারপরে বিকটভাবে হাসতে লাগলো। তারপরে ধীরে ধীরে সে উঠে গেল দোতলায়। এই গোটা বাড়িতে এখনো জীবন্ত রয়েছে কেবল একজন মানুষ। নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সজল। এই সময়ে তার অজান্তেই বাড়ির ভেতরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তার কিছুই জানে না সে। যেন কেউ ইচ্ছে করেই তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে এই ঘরে। বাইরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই যেন তার কানে পৌঁছায়নি। হঠাৎ ঝোড়ো হাওয়ায় তার ঘরের জানলাটা দড়াম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়ল ঠান্ডা ঝোড়ো হাওয়া। ঠিক সেই মুহূর্তে বাইরে বিকট শব্দে বজ্রপাত হলো। ধর্মার করে খাটে উঠে বসল সজল। গলা দিয়ে বেরোলো হালকা আর্তনাদ। চারপাশ ঘন অন্ধকার। বাইরে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটাও সে জানত না। মাথা ভার লাগছিল বলে সে একটু শুয়েছিল। কখন যে অঘরে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। কিন্তু এতক্ষণে মা বা লতিকা কেউ তাকে ডাকতে এলো না কেন? এই ভাবনার মাঝেই দরজায় আচমকা প্রচণ্ড জোরে ধাক্কার শব্দ হলো। বিছানা ছেড়ে নামলো সজল। নিশ্চয়ই লতিকা এসেছে রাতের খাবার দিতে। ঘুম জড়ানোর চোখে হাই তুলতে তুলতে সে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই আবারও দরজার জোরে ধাক্কা পড়ল। আর সেই ধাক্কানোর শব্দটা থামল না, এক নাগারে বই চলল। যেন বাইরে কেউ বা কারা সজলের দরজায় এসে তালে তালে নিজেদের মাথা ঠুকছে। সজল বেশ অবাক হয়ে থমকে গেল। গলা তুলে বলল, কে? মা, লতিকা, কে আছো বলো তো বাইরে? ওপাশ থেকে এক হাড়হীন করা কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, দরজাটা খোল। দরজায় ধাক্কা দেওয়ার শব্দটাও তখন থেমে গেল। হাত কাঁপছিল সজলের। তবু ধীরে ধীরে সে দরজার ছিটখানিটা নামালো। দরজাটা একটু খুলতেই সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে লতিকা আর মায়াদেবী। স্বস্তির নিঃশ্বাস ফেলে সজল বলল, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় ভয় দেখাচ্ছিলে কেন? আর ওই রকম গলায় বা কথা বলছিলে কেন? গলায় ইঁদুর ঢুকেছে নাকি? কিন্তু তারা কেউ সজলের কোনো কথার উত্তর দিল না। দুজনেই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সজলের দিকে। সজল জিজ্ঞেস করল, তোমরা ঠিক আছো তো? কথা বলছো না কেন? লতিকা এবার ধীরে ধীরে মুখ এগিয়ে এনে বলল, আমরা তোমাকে নিতে এসেছি। নিতে এসেছিস? এত রাতে কোথায় যাবো? এবারে মায়াদেবীও অদ্ভুতভাবে মুখ এগিয়ে এনে বলল, আমাদের সঙ্গে চল, না হলে ও তোকে আমাদের মতোই মেরে ফেলবে। সজলের হাত পা বরফ হয়ে গেল। কোনো মতে বলল, তোমরা কি বলছো এসব? তোমাদের মতো মেরে ফেলবে মানে? লতিকা হাসল। সেই হাসিতে কোনো মানবিক উষ্ণতা ছিল না। সে বলল, আমি মাছ
নজরদা, আমরা কেউ বেঁচে নেই। এখন এখন তুমিও বাঁচবে না। সে যে এসে গেছে, আমাদের আমাদের নিয়ে যেতে সে এসে গেছে। কে কে এসেছে? কাপা গলায় প্রশ্ন করল সজল। লতিকার মায়াদেবী একসঙ্গে তাকালো ছাদের দিকে। সজলের বুক কাঁপছিল। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো। যা দেখল তা তার কল্পনারও বাইরে। তার ঘরের সিলিং থেকে ঝুলছে একটা নারীর অবয়ব। তার চোখ থেকে ছিটকে পড়ছে জ্বলন্ত নীলচে দৃষ্টি, যা স্থির হয়ে এসে পড়ছে সজলের উপরে। ভয়ে ভীষণ জোরে আর্তনাদ করে উঠল সে। সজলে সে চিৎকার ঝড়ের উত্তাল রাতের মধ্যে না পড়লেও হয়তো গোটা গ্রাম শুনতে পেত। বড় মুহূর্তে সেই অবয়ব তার লিকলিকে হাতগুলো বাড়িয়ে সজলের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। মুহূর্তের মধ্যেই সজলের শরীরের ভেতর থেকে ছিঁড়ে বার করে আনলো তার চলমান হৃৎপিণ্ড। তারপর নিঃশব্দে এক পলকে সব শেষ। একটা রাতেই নিঃশব্দে শেষ হয়ে গেল রাধাপাটি গ্রামের একটি গোটা পরিবার। এক এক করে নিভে গেল সেই সংসারের প্রতিটা মানুষের জীবনের আলো। বৃষ্টি ভেজা অন্ধকারে জন্ম নিল এক নীরব নিষ্ঠুর মৃত্যু মিছিল। পরের দিন এই ঘটনার কথা কানে যেতেই সুন্দরীর ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। মেয়ের শ্বশুরবাড়ির সবাই মারা গেছে, ঠিক যেমনটা সে চেয়েছিল। নিজের একমাত্র আদরে মেয়েটার মৃত্যুর প্রতিশোধ সে নিয়েছে। মায়ের বুকের ভেতরে জ্বলতে থাকা আগুনটা হয়তো নিভল, কিন্তু সেই সঙ্গে নিভে গেল বেঁচে থাকার ইচ্ছেটা। এই পৃথিবীতে তার আর কে আছে যার জন্য সে বাঁচবে? কিছুই যে আর বাকি নেই। আলমারির ভেতর থেকে সে মেয়েকে লেখা চিঠিটা বার করে আনল। আজ এই চিঠিটাকেও তার সঙ্গে নিয়ে যেতে হবে। কেউ যেন কোনোদিনও না জানতে পারে কিভাবে সে নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। কেউ যেন না জানে তার স্বামী আসলে কত বড় তান্ত্রিক ছিল। আর কেউ যেন না জানতে পারে কোন ভয়ঙ্কর সাধনার ছায়া এই প্রতিশোধের পেছনে লুকিয়েছিল। আজ তার সঙ্গে সঙ্গে সেই সব রহস্য চিরতরে ডুবে যাবে। নিজের বাড়ির পুকুর ধারে এসে দাঁড়ালো সুন্দরী। তখন গভীর রাত। আকাশে গোল ফুটফুটে সাদা চাঁদ উঠেছে। তার আলোয় রূপুলি ঝিলিকে কাঁপছে পুকুরের জল। চারপাশ নিস্তব্ধ। ধীরে ধীরে সুন্দরী নিজের গলায় দড়ি বাঁধল। দড়ির অন্য প্রান্ত শক্ত করে কলসির সঙ্গে বেরিয়ে এলো। বা হাতে সে চেপে ধরল সেই চিঠিটা। এক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে সে চোখ বন্ধ করে যুথিকার মুখ কল্পনা করল। তারপর মুহূর্তের মধ্যে ঝাঁপ দিল পুকুরের জলে। জলে পড়তেই চিঠিটা হাতছাড়া হয়ে গেল তার। ভিজে কাগজের ওপরে অক্ষরগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। কালির রেখাগুলো মিলিয়ে যেতে যেতে হারিয়ে গেল জলের গভীরে। ঠিক যেমন হারিয়ে গেল সুন্দরী, ঠিক তেমনই হারিয়ে গেল এক ভয়ঙ্কর প্রতিশোধের চিহ্ন। পরম স্নেহের যুথিকা, যাওয়ার সময় যে শিশিটা আমি তোকে দিয়েছিলাম সেটার কথা তোকে ঠিক করে বলা হয়ে ওঠেনি। আজ তাই এই চিঠিতে আমি সব লিখে জানাচ্ছি। ওই শিশিটা তোর বাবা মৃত্যুশয্যায় আমাকে দিয়ে গিয়েছিলেন। তখন আমার বয়স খুব কম, আর তুইও ছিলিস বছর চারেকের একরত্তি মেয়ে। আমাদের এই দুনিয়ায় আপন বলতে তখন আর কেউ ছিল না। সেই কথা ভেবেই তোর বাবার ভয় হতো। তিনি না থাকলে আমাদের কি হবে, এই দুশ্চিন্তায় তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও এক ভয়ঙ্কর সাধনায় বসেছিলেন। সত্যি কথা বলতে কি, সেই সাধনা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। শুধু জানি সে সাধনা সকলের পক্ষে করা সম্ভব নয়। আর তোর বাবা তাতে সার্থক হয়েছিলেন। অন্ধারমুখী নামের এক অজানা ও ভয়াবহ শক্তিকে তিনি বশে এনে ওই শিশির ভেতরে বন্দি করেছিলেন। আর সেই শক্তিটাই ছিল আমাদের রক্ষা কবচ। তোর বাবা আমাকে বলেছিলেন, আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতোই ওই শিশির ভেতরে আমাদের রক্ষা কবচ রয়েছে। তবে কোনো বর দিয়ে নয়। যে বা যারা এই শিশির মালিকের ক্ষতি করতে চাইবে বা করবে, তাদেরকে সে ধ্বংস করবে। অন্ধারমুখী প্রকোপ থেকে কেউ কখনো রেহাই পায়নি। তাই বলছি মা,
যদি কোনোদিন তোর মনে হয় যে কেউ তোর ক্ষতি করতে চাইছে, তবে আর দ্বিধা করবি না, ওই শিশিটা ভেঙে ফেলবি। শিশির ভেতরে শক্তি তখন সকলের অলক্ষ্যে বেরিয়ে আসবে। যেই শিশি ভাঙবে তাকেই সে নিজের মালিক বলে মেনে নেবে। তারপর যারা তার মালিকের ক্ষতি করেছে তাদের সে নিজের হাতে শাস্তি দেবে। আমার জীবনে কোনোদিন এই শিশির সাহায্য নিতে হয়নি, কিন্তু আমার মনে হয় হয়তো তোকে এর সাহায্য নিতে হতে পারে, তাই তোকে সবটা জানিয়ে রাখলাম। নিজের যত্ন নিস মা, আর মনে রাখবি তোর মা সব সময় তোর পাশে আছে। জীবনে কোনোদিন যদি নিজের ক্ষতি করার কথা মনে আসে, তবে আগে একবার আমার কথা ভাববি মা। তোকে ছাড়া আমিও বেঁচে থাকতে পারবো না। দরকার হলে সব ফেলে আমার কাছে চলে আসবি। আমরা দুজনে মিলেই বাকি জীবনটা কাটিয়ে দেব না হয়। তোর উত্তরের অপেক্ষায় থাকবো। ভালো থাকিস। ইতি, তোর মা। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বর্ষার রাতে মেদিনীপুরে। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আজকে গল্পের পোস্টারে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সঙ্গে রাখবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।